রেকর্ড হচ্ছে না? জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস স্টার্ট। আমরা যেটা গতকালকে পড়ছিলাম সেটা হচ্ছে the continuation of symmetrical components. Symmetrical componentsটা কেন শিখতেছি আমরা? So that unbalanced system কে যে যদি simultaneous solution না করে একটা যদি ফেজকে আমরা সলিউশন করতে পারি একটা ফেজের জন্য, তাহলে অন্যগুলো যেন সহজেই জানা যায়, যেটা ব্যালেন্স সিস্টেমের জন্য পারি আমরা করতে। সেরকম একটা আমরা সলিউশন। স্ক্রিন শেয়ার হয় নাই। হ্যাঁ, না স্ক্রিন শেয়ার করিনি তো। সেই রকম একটা জিনিস নিয়ে আমরা চিন্তা করতেছি। চার্জার কয়টা? 3টা আছে। হ্যাঁ, একটা দিয়েছি, একটা সাদা তারেছে। আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোন। সাদা একটা দিয়ে দিচ্ছে তাই না? হ্যাঁ, সাদা একটা দিয়ে দিয়েছে। চেক করা লাগে। আচ্ছা, আমরা ই করি, সবাই সাথীদেরকে মিউট করে দিতে হয় কিভাবে দেখি। কালা আরেকটা আছে তাই না? স্যার আপনি যে কোনো একজনকে কোড করে দেন, সে এগুলো করুক স্যার। লোক মিটিং। কালো আরেকটা আছে, ওটা দেন না। আর এটাও লিয়ে যান, ও কালা আরেকটা লিয়ে যান। মিউট দেমসেলফ। এটা বল মিউট করো। ওই কি করলাম আমি ওদেরকে? হ্যাঁ, আনমিউট। মিউট করা যায়। রিপোর্ট, enable waiting room, share screen, chat, rename, remove participant, unmute. মিউট করা যায় কোথায় দেখি? পার্টিসিপেন্টস এর এখানে একসাথে মোরে কি আছে? ask, make host, make co-host, rename, remove, report. না, এটা তো নাই তো। কোথায় আছে মিউট করাটা? স্যার কো-হোস্ট করে দিতে পারেন। কেন হে? তাহলে উনি মিউট করতে পারবে বা সমস্যা হলে এগুলো ঠিক করতে পারবে, আপনাকে বলতে হবে না। আচ্ছা, আমরা শেয়ার কে করতে পারি? শেয়ার কই? হ্যাঁ, শেয়ার তো আসে না। সেলিম এসছো? স্যার সাইফুলকে করতে পারেন স্যার, সাইফুলের নেটও ভালো আছে আর ল্যাপটপ দিয়ে। সাইফুল আছো? জি স্যার আছি। আচ্ছা, সাইফুলকে কো-হোস্ট করতে হবে না? সাইফুল ইসলাম, তোমার জি, লাস্টে 50 না? জি স্যার। আচ্ছা, তাহলে সাইফুলকে মেক কো-হোস্ট। ডু ইউ ওয়ান্ট টু মেক সাইফুল ইসলাম এত কো-হোস্ট অফ দিস মিটিং? ইয়েস। তুমি পেয়েছো কো-হোস্ট হতে পেরেছো? জি স্যার পেয়েছি। আচ্ছা, এইবার আমি ছোট বড় করে আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম, এগুলোকে ছোট করে দিলাম, এটাকেও ছোট করলাম, ছোট করে এই দিকে নিয়ে আসলাম। এবার উই হ্যাভ লটস অফ স্ক্রিন। চ্যাপ্টার 11 এ যায়। চ্যাপ্টার 11, কই স্যার? আসে না যে? আসবে, ধৈর্য নয়। তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা বলছিলাম যে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পড়তেছিলাম। কেন পড়ছি সেটাও এক্সপ্লেন করেছি। এরপরে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর বিভিন্ন ফিচার্স গুলো দেখেছি। হোয়াট আর দি ফিচার্স? যদি তোমার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট জানা থাকে, তার অরিজিনাল ভেক্টরসটা কিভাবে পাওয়া, অরিজিনাল ভেক্টরস জানা থাকলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস কিভাবে পাওয়া যাবে, যে কোনো সেটে যদি একটা ভেক্টর জানা থাকে অন্যান্য ভেক্টর গুলো কিভাবে পাওয়া যাবে, এইগুলো আমরা দেখেছি। এরপরে আমরা কি করেছি? আমরা বলেছি যে যদি ডেল্টা কানেকশন হয় সেখানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট তো সমান না, তাহলে এইখানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের বিভিন্ন সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলোর ভিতরে কি রিলেশন। আমরা দেখলাম যে যদি ডেল্টা কানেক্টেড সার্কিট হয়, তো লাইন কারেন্টে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকে না, কিন্তু লাইন কারেন্টের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা ফেজ কারেন্টের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের সমান, কিন্তু তাকে √3 আর -30 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। নেগেটিভ সিকোয়েন্সের বেলায় যে লাইন কারেন্টের নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা ফেজ কারেন্টের নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের সমান করতে গেলে তাকে √3
আর প্লাস 30° দিয়ে গুণ করতে হবে। এরপরে আমরা ওয়াই কানেক্টেড সার্কিটে যে আমরা দেখলাম যে কিভাবে লাইন কারেন্ট, ফেজ কারেন্টের লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলোর ভিতর রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। সেটার যে এন্ড রেজাল্ট যেটা দেখলাম আমরা, যে লাইন ভোল্টেজের জিরো সিকোয়েন্স ভোল্ট কম্পোনেন্টটা থাকে না, জিরো হয়। কিন্তু লাইন ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা এই ফেজ ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্সের সমান করতে গেলে ফেজ √3 প্লাস 30° দিয়ে গুণ করতে হবে। আর নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা, লাইন ভোল্টেজের নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট উইল বি ইকুয়াল টু the negative sequence component of phase voltage, provided it should be multiplied, provided it is multiplied by √3 in plus minus 30°, তাই না? এইভাবে আমরা গতকালকে রিলেশনশিপ গুলো ডেভেলপ করেছিলাম। এরপরে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর পার ইউনিট সিস্টেম অফ ক্যালকুলেশন। আমরা পার ইউনিট সিস্টেম অফ ক্যালকুলেশন যদি ডেভেলপ করতে চাই, ইউজ করতে চাই এই ক্ষেত্রে, তাহলে আমাদেরকে একটা জিনিস স্মরণ রাখতে হবে, সেটা যদি ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের জন্য একই রকমের ফেজ বেস ভোল্টেজ ধরা হয়, একটাই যদি বেস ভোল্টেজ ধরা হয়, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো ডেভেলপ করেছি √3 মাল্টিপ্লায়ার ইউজ করে, সেটা এক্সিস্ট করবে। কিন্তু যদি পার ইউনিট ভোল্টেজ গুলো ফেজের জন্য একটা বেস ধরে করা হয়ে থাকে, লাইনের গুলো আর একটা বেস ধরে পার ইউনিট ক্যালকুলেশন করা হয়ে থাকে, তখন দুইটার জন্য যদি ডিফারেন্ট বেস হয়, মানে ফেজের জন্য একটা বেস, লাইন ভোল্টেজের জন্য আর একটা বেস যদি হয়, এবং এদের এই যে বেসের ভিতর রেশিওটা লাইন আর ফেজ কোয়ান্টিটির যে রেশিও এক্সিস্ট করে √3 দিয়ে রিলেশন আছে, সেটা কিন্তু থাকতে হবে। থাকলে কি হবে, তোমাকে √3 মাল্টিপ্লায়ারটা ইউজ করতে হবে না। তার অর্থ হলো কি হবে, লাইন ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, লাইন টু লাইন ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা ছিল যে ফেজ ভোল্টেজকে √3 প্লাস 30° দিয়ে গুণ করলে সমান হবে লাইন ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের, সেইটা করতে হবে না। সেটা করতে হবে কি, phase positive sequence component of line to line voltage is equal to 30° into positive sequence component of phase voltage. ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট কথা পাওয়ার ইউনিট সিস্টেম অফ ক্যালকুলেশনের জন্য। আজকে যে কাজটা আমরা করতে চাচ্ছি সেইটা হচ্ছে যে আমরা এই অনেকগুলো ফিচার্স শিখলাম এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, এর অ্যাপ্লিকেশন গুলো দেখি। অ্যাপ্লিকেশনের ভিতর প্রথম তোমাদের বইয়ে কয়েকটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, আমরা উইল স্টাডি কাপল অফ দেম। দুইটা দেখবো। একটা হচ্ছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস যদি ভোল্টেজের এবং কারেন্টের জানা থাকে, will you be able to calculate three-phase complex power? বলছে if the symmetrical components of voltage and currents are known, the power can be computed directly from the components. তাহলে এইটার জন্য কি রিলেশন, আমরা পাওয়ারের কি জানি, যদি পাওয়ার হচ্ছে √3 VL/IL cosine theta হচ্ছে রিয়াল পাওয়ার, আর √3 VL/IL sin theta হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার, আর √3 VL/IL হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এই তো ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে। এখন যদি আমরা দেখি এই যে এই সবের জন্য আবার কি ধরনের ফর্মুলা ডেভেলপ করতে হবে, আমরা ফর্মুলা ডেভেলপ করার একটা চেষ্টা করে দেখি পারি কিনা, তাই না? আমাদের রাফ খাতাটা যাই, রাফ খাতায় নতুন কি হলো, নতুন একটা, আচ্ছা পেজের সাইজটা বড় করতে হয়, to do that পেজের সাইজ বড় করার নিয়মটা কোথায় আছে, কোথায়
নিউ পেজ, বুঝলাম। নিউ পেজের সাথে কই, পেজের সাইজ কই? পেজের সাইজ পাওয়া যায় না। নিউ পেজ, এই পেজের সাইজ কেমন করে ঠিক হবে? কই কিভাবে সিলেক্ট করবো পেজ? জানি না, এটা পারবো না। পেজের সাইজ গুলো সিলেক্ট করতে পারলাম না। এবার আমরা কলম লিখি। স্যার উপরে 70% দেয়া আছে ওইটা নাকি? কোথায় স্যার? 70 উপরে স্যার, কলমের পাশে বাম পাশে। কলমের বাম পাশে না? ও, এইটাও হতে পারে। লেটস সে মেক ইট 100। ও না, এইটা বড় ছোট না, ঠিক। এটা কি বড় ছোট হইতে আগের পারে? চেয়ে বড় হয়েছে স্যার। এর চেয়ে বড় হয়েছে? গুড। জি স্যার। তাহলে তো গুড হয়েছে। আচ্ছা, আমরা কি বললাম? আমরা ওইরকম একটা রিলেশনশিপ ডেভেলপ করতে চাচ্ছি, so that if we know the symmetrical components of voltage and currents, তাহলে ডাইরেক্টলি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস থেকে আমরা কি করতে চাই? আমরা বের করতে চাচ্ছি কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার বের করতে পারবো কি না দেখি আমরা চেষ্টা করি। ঠিক আছে? তাহলে কমপ্লেক্স পাওয়ারটা কি? কমপ্লেক্স পাওয়ার হচ্ছে কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু ভি আই কনজুগেট, তাই তো? এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এইটাকে আমরা এইরকম করে লিখি, ভির ম্যাগনিটিউড at an angle of alpha। তোমাদের বইয়ে তাই দিয়েছে, আই এর ম্যাগনিটিউড at an angle of beta, এইটার কনজুগেট আছে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভি কনজুগেট, তারপরে আই না সরি ভি ম্যাগনিটিউড, আই এর ম্যাগনিটিউড, অ্যাঙ্গেল। এই আলফা তো আলফা আছে, বিটা কনজুগেট উঠাই দিলে কি হবে? মাইনাস হবে না? এই কথা যে বলে না কেউ। বুঝতে পারি না স্যার। কিছু একটা ভেক্টরের স্যার অ্যাঙ্গেলের মধ্যে যে স্যার যোগ বিয়োগটা হয় সেটা স্যার। যোগ বিয়োগ তো অনেক কিছু হয়। তুমি টাকা পেলে যোগ হবে, টাকা ধার নিয়েছিলে কাউকে দিয়ে দিলে বিয়োগ হবে, এই তো আতিক না? আমাদের জি স্যার, স্যার লেট হয়ে গেল স্যার। একটা ভেক্টর আছে হচ্ছে 5 at an angle of 30 degree, এটা ভেক্টর। এই ভেক্টরের যদি আমরা নিই, কেন বলে কনজুগেট নিই, তাহলে সেটা কত হবে? সেইটা হবে 5 at an angle of -30 degree। এটা আতিক যোগ বিয়োগ না? বুঝা গেছে যোগ বিয়োগটা? না স্যার, যোগ বিয়োগ না স্যার। হ্যাঁ যোগ বিয়োগ তো স্যার এটা না, সেটা যে কনজুগেট মান স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ঠিক আছে স্যার, এটা কনজুগেট, এটা যোগ বিয়োগ না। গুড। তাহলে এই কনজুগেট, তাহলে কনজুগেট মানে হচ্ছে এইটা জাস্ট অপোজিট, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। তার মানে আমরা যেটা বলতে যাচ্ছি, এই আলফা মাইনাস থিটাকে যদি ধরি, তাহলে এটা ভি আই কনজুগেট, এটাকে ধরলাম এই থিটা, এটা অ্যাঙ্গেল অফ থিটা। থিটা মানে হচ্ছে, থিটা মানে আলফা মাইনাস বিটা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আলফা মাইনাস বিটা। এইবার আমরা এটাকে যদি এইভাবে লিখি কি হয়? এই থিটাকে ভাঙাইলাম, ভি আই কনজুগেট
এটাকে ভাঙাইলে কোসাইন থিটা প্লাস জে সাইন থিটা, ঠিক আছে না? এই সেলিম আসছে, আসে নাই? স্যার সেলিম একটু অসুস্থ স্যার, ওর কালকে কথা হয়েছিল, আসলে জ্বর আসছে, মানে কাশি এরকম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠান্ডা তো এখন, জি স্যার। এই জন্য হোভার বি কেয়ারফুল, খুব সাবধানে থাকতে হবে ভাই, সময়গুলো ভালো না। আচ্ছা, আমাদের প্রথম সিআর এর খবর কি? স্যার ও বেশ কয়েকটা ক্লাস থেকে দেখতেছি স্যার আনএক্টিভ, মানে হ্যাঁ, কিন্তু হয়তো ওরও তোমরা কোনো সমস্যা থাকতে পারে। বন্ধু বান্ধব এটা খোঁজ নাও না ওর, হোয়াট হ্যাপেন্ড উইথ হিম। আচ্ছা, এইটা দেখো, তাহলে এটা রিয়াল পাওয়ারটা কি হবে? ভিআই কনজুগেট কোসাইন থিটা, আর এই পাওয়ারটা কি হবে? ভিআই, না এই কনজুগেট কেন আমরা লিখতেছি বোকার মতন? কনজুগেটের ব্যবহার তো শিখেছি তাই না আগে? এই কনজুগেট তো ব্যবহার করে ফেলেছি, এই যখন কনজুগেট করলাম তখন এটা তো মাইনাস করে ফেললাম, তো এটা তো আর কনজুগেট নাই, লিখলাম কেন? এই তোমরা কিছু বলো না, হে আমি তো খেয়ালে লিখতে আছি। স্যার আমি স্যার একটা কোশ্চেন করতে চাইতেছিলাম স্যার, মানে আসলে বিষয়টা ক্লিয়ার না হয়ে কোশ্চেন করতে পারতেছিলাম না স্যার। কোশ্চেন করতে চাইতেছিলে, কিন্তু আমি যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল লিখতেছিলাম সেটা বলো নাই, তাই না? তাহলে যে কস সেটা, এইটা আমরা যদি আমরা অনেক সময় যে থ্রি ফেজ পাওয়ার লিখি, এটা কিন্তু থ্রি ফেজ পাওয়ার, লেটস সে দিস ইজ এ থ্রি ফেজ পাওয়ার যদি হয়, ও কলম নিলাম না, থ্রি ফেজ পাওয়ার, এটাকে কোথায় কলম? হ্যাঁ, 3 নাম্বার লাইনটা যদি স্যার একটু স্যার বলতেন স্যার। লাইন 3 নম্বর লাইনটা বলতে হবে তোমার জন্য, তাই না? তো অবশ্যই বলতে হবে। 3 নম্বর লাইন কই? এটা 1 নম্বর লাইন, তারপরে 2 নম্বর লাইন, 3 লাইন। 3 নম্বর লাইনে এই আলফা, ভির অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর এই আই এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা। যদি কনজুগেট হয়, ওই উপরে আমরা দেখালাম, কনজুগেট হলে এই যে দেখো, আমরা বললাম ভি ইজ ইকুয়াল টু যদি 5 এট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, ভি কনজুগেট মানে 5 এট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি হবে, তাই না? তাহলে এই যে জি স্যার। আলফা, এই আই কনজুগেট বিটা যদি হয়, তার মানে এটা হবে আই এট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস বিটা, এখানে জি স্যার বিটার বুঝতে পারছি। পরিবর্তে মাইনাস বিটা হয়ে গেল, আর আলফা মাইনাস বিটাকে আমরা থিটা ধরলাম, তখন এটা নর্মাল, এই কথাটা স্যার দুইটা অ্যাঙ্গেল কি পরে আমরা যোগ করছি? এই তুমি অ্যাঙ্গেলের গুণ করতেছি, হে আমরা কি করি? তুমি তো ছোটবেলার কথাগুলো ভুলে গেছো, তাই না? এই ই টু দি পাওয়ার থিটা 1 e to the power theta e to the power into theta 2 is equal to কি? e1 into e2, এটা theta 1 plus theta 2 যোগ হয়ে যায় না এগুলা? জি স্যার আমি সেটাই বলতেছিলাম স্যার। এটা তো ছোটবেলায় শিখেছো, সেই জন্য আমি কিছু বলিনি। এটা যদি হয় a at an angle of 5 degree আর b at an angle of 96 ডিগ্রি, তাহলে এটা কি হবে? a into b, a into b, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? 5, 5 এর সাথে 96 যোগ করলে যত হয়, তাই না? ঠিক আছে, আতিক, বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার আমরা ভোল্টেজের কনজুগেট করতে হবে না? এই কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলাটা বেসিক তো ভোল্টেজের কনজুগেট না, খালি আই এর কনজুগেট করতে হয়। কনজুগেট তো করি না এর আগে, এজন্য করি নাই মানে? কমপ্লেক্স পাওয়ার তো একসাথে লিখেছো কোনোদিন? লিখলে তো এরকমই লিখেছো। তার কারণ স্যারের এরকম শিখাইছে, তুমি হয়তো ভুলে গেছো। ভুলা তো স্বাভাবিক, তাই না? জি এত স্যার। কিছু এত কিছু মনে রাখা যায় নাকি একসাথে? তাই তো।
তাহলে আমরা এবার যদি 3 ফেজ পাওয়ার আমি ভালো করে লিখি, এই 3 ফেজ পাওয়ারটা কি হবে? 3 ফেজ পাওয়ার হচ্ছে এটা এস, এস হচ্ছে ফেজ এ, এস ফেজ বি, এস ফেজ সি, তিনটা ফেজের পাওয়ারের যোগফল, তাই তো? জানেন জি স্যার। তাহলে যোগফল, তাহলে এস এ কি হবে স্যার? এখানকার যদি ফেজ ভোল্টেজ জানি ভি এ, এটা করলাম ভি এ, ছোট হাতের দিয়ে দিলাম, এটা আই এ কনজুগেট করলাম, তাহলে ফেজ এর পাওয়া গেল বি ফেজের জন্য আই বি কনজুগেট করলাম হলো, তারপর সি ফেজের জন্য আই সি কনজুগেট করলাম। ঠিক আছে না? জি স্যার। এইটা বোঝা গেছে। এইটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কিরকম দাঁড়ায়? ম্যাট্রিক্স লিখতে যাচ্ছি, ভি এ, ভি বি, ভি সি। কি হলো? ম্যাট্রিক্স যে হলো না? ম্যাট্রিক্সের ওইরকম লাইন লেখা না তো, এই গন্ডগোল করতেছে, এই লাইনটা আমাদের সাথে গন্ডগোল করেছে, ওকে বাদ দিলাম। এই আমাদের এই যে সাইফুল, জি স্যার। আমাকে তো কেউ ফাইন করতে পারবে না, তোমাকে কিন্তু স্যারেরা ফাইন করে দিবে। কথা হচ্ছে তাও তুমি মিউট করো না। স্যার আমি তো আওয়াজ পেলাম না তেমন। হাউস পেলে না? না স্যার। তো তুমি লাস্ট কতদিন আগে তুমি কানের ডাক্তারের কাছে গেছিলে? স্যার আমি এই পর্যন্ত যাওয়া হয়নি একবারও। তাহলে এখন যাও কানের। জি স্যার। আমরা শব্দ পেয়েছি, তুমি পেলাম না। আমি বুড়া মানুষ শব্দ পেয়ে গেলাম। আতিক, ও চ্যাংড়া মানুষ পেলো না কেন শব্দ? স্যার ওকে নাম ধরে ডাকা হয়নি তো স্যার, ওই জন্য স্যার শুনতে পাইনি স্যার। নামের কাহিনী। আচ্ছা শোনো, আমরা আবার এইসব কথাবার্তা বলতে যে ভুল করে ফেলি না কেন? তাহলে এইটা গুণটা ঠিক হলো না? ম্যাট্রিক্স ফর্মে যে লিখলাম, ঠিক আছে স্যার? সাইফুল, আতিক, এজাজ আর কাউরি নাম মনে নেই। এটা গুণ করলে দেখো হয় কিনা, গুণের নিয়ম জি স্যার, কি? ঠিক আছে। জি এটা স্যার দিয়ে ঠিক আছে এটাকে স্যার, গুণ, তাহলে প্লাস প্রতিটার সাথে প্রতিটারই গুণ আছে স্যার। এটা গুণ যোগ এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এইটাই হবে। আমরা এটাকে ট্রান্সপোজ করতে পারি। ট্রান্সপোজ করলে কি হবে? এই রো ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্সে যাবে। ভি এ, ভি বি, ভি সি লিখে ফেললাম, উপরে একটা ট্রান্সপোজ আই এ, আই বি, আই সি। এই এবার আবার আমার লেখায় এখানে বড় হাতের কে দিতে বললো আমাকে, বুঝে যায় অনেক সময় লেখায় গন্ডগোল হয়, তাই না? এটা তো আমরা বড় হাতের লেখার কথা না। তাহলে এটা হচ্ছে আই এ, এটা আই বি, এটা আই সি, এখানে কনজুগেট। ওই এই ইকুয়েশনটাকে এইভাবে লিখলাম। আমাদের উদ্দেশ্য কি? এইগুলোকে আমরা কি করব? সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এ লিখব, তাই না? সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর টার্মে আমরা লিখব। তা আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্বন্ধে কি জানি আতিক? আমরা যদি স্যার ওই যে ইনভার্স সিমেট্রিক্যাল করতে স্যার আমরা স্যার রোটাকে কলামে করে দিই, কলামটাকে রো করে দিই স্যার। আরে না, আমরা বলছি যে আমরা ভি এ, ভি বি, ভি সি জানি, এদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এ লিখতে যে আমরা কি বলেছিলাম, এরকম একটা ম্যাট্রিক্স, ভুল হলে বলিও, এরকম এখানে 1, এটা 1, এটা এ স্কয়ার, ভুল হলো কিনা আমি জানি না। আবার এটা না, এটা এ স্কয়ার ছিল, এটা কি এ স্কয়ার ছিল না? এটা কি এইটা ছিল, ভুল হয়েছে, একটু ভুল। এই সাইফুল, শব্দ আমরা শুনতে পাচ্ছি জি কিন্তু। স্যার মিউট করে দিয়েছি। গুড, এবার ভালো করেছে, থ্যাংক ইউ। এইবার মিউট করে দিয়েছে। এইবার সাইফুল, এইটা হচ্ছে
সবগুলো হবে না স্যার, মাঝের ইয়াগুলো সিমেট্রিক্যাল ম্যাট্রিক্সের তো হচ্ছে মাঝ বরাবর সবগুলোই এক হওয়ার সবগুলো কথা। সেম থাকে স্যার। উপরে যে স্যার ফার্স্ট কলামের প্রথম, হ্যাঁ, ওইটাতে তো স্যার এ হওয়ার কথা, মানে এ স্কয়ার হওয়ার কথা। স্যার প্রথমে যে ওয়ান কলামের 1 নাম্বার যে স্যার দিয়েছেন ওটাতে তো স্কয়ার হওয়ার কথা না স্যার? প্রথম ডায়াগোনালে স্যার সবগুলা একই ভ্যালু হবে স্যার। ওই একই ভালো হবে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা কোথা থেকে নিয়েছি, কোথায় পড়েছি আমরা? সাইফুল, দেখে আসি, আমরা অরিজিনাল কিছু একটু পড়াশোনা করেছিলাম, সেখান থেকে লিখেছি। এইখানে এটা VA0, VA0 আগে সিমিলারলি এইটা। ফর কারেন্ট। আমরা এই ম্যাট্রিক্সটা পড়েছিলাম না? কি ছিল আমাদের? VA is equal to VA1, VA2, VA0, VB is equal to A square VA1, A VA2, V0। এটাকে সুন্দর করে সাজায় লিখে এই ম্যাট্রিক্সটা লিখেছিলাম আমরা। VA, VB, VC is equal to VA0, VA1, VA2। আচ্ছা, আমরা যে ওই আমাদের রাফ খাতায় লিখেছি, এই মনে করিও এটা সত্য না মিথ্যা কথা? তাহলে VA, VB, VC আমাদের এখনকার ক্লাস টেস্টের CR, দেখেন তো এটা ঠিক আছে কিনা? ওই যে দেখায় আসলাম আমরা, আর ঠিক এটা আছে স্যার, ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। এবার CR না বললে তো আমি শুনবো না, ও তো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। কি CR বলেন? ও ভোটে পাস করবে তো, সেই জন্য এখন কাউরি কথা শুনছে না। কোথায় রেখে আসলাম? ও আর ভোটে পাস নির্বাচন তো স্যার করতে শেষ হয়ে পারবে গেছে না, স্যার। এরকম কথাবার্তা বললে ও আর ভোটে পাস করবে না, ওকে কেউ ভোট দেবে না এবার। দিবে না? আমরা নির্বাচন তো এখন বলছি শেষ স্যার। এইবার এই যে VAVBC ইন টার্মস অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এ লিখতে গেলে এরকম ম্যাট্রিক্সটা হয়, এটাকে আমরা A ম্যাট্রিক্স বলেছিলাম। এখন আমরা A ম্যাট্রিক্সটা ওখানে লিখতে পেরেছি কিনা সেটা তোমার সাক্ষী নিচ্ছে সিয়ার, এটা দেখে আইসো। এই ম্যাট্রিক্সটা লিখেছি এরকম করে, একই হয়েছে না? এখানে স্কয়ার A প্রথমে ভুল করেছিলাম লিখতে যাই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা সংক্ষেপে লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে সংক্ষেপে AVB, AV সংক্ষেপে লিখি। উপরের ম্যাট্রিক্সটা থেকে নিচের ম্যাট্রিক্সটা কিভাবে হলো স্যার? এটা মানে স্যার কারেন্ট ম্যাট্রিক্স এর জন্য কি স্যার এই নিচের ম্যাট্রিক্সটা লিখলাম? উপরের ম্যাট্রিক্স এখন ওইটার বলিনি তো, এটা আমরা এই পর্যন্ত লিখে একটা পজ দিয়েছি। এই পর্যন্ত লিখে পজ দিয়ে আমরা মনে করার চেষ্টা করছিলাম। কি মনে করার চেষ্টা করছিলাম? যে অরিজিনাল ভেক্টরস গুলোকে ইন টার্মস অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস যদি এক্সপ্রেস করি তাহলে কি হবে? একটা A ম্যাট্রিক্স লাগবে, তার সাথে গুণ করতে হবে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলোকে। এইটা এখানে শিখলাম আমরা, বুঝা গেছে স্যার? জি স্যার। এইবার ওই যে তোমার উপরের ম্যাট্রিক্স যেটা নিয়ে তুমি খুব করতে সন্ধিয়ান হয়েছো, আমরা ওই উপরের ম্যাট্রিক্সে যাচ্ছি। ওইখানে কি S3 ফেজ বলেছিলাম, ছিল কি মধ্যেখানে একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কি ভোল্টেজ। ভোল্টেজের পরিবর্তে আমরা লিখবো কি? ভোল্টেজ ছিল, ভোল্টেজের পরিবর্তে এই যে ভোল্টেজটা ছিল, এই ভোল্টেজের পরিবর্তে AV লিখলাম, আর এখানে ট্রান্সপোজ লিখে দিলাম। ঠিক আছে, তারপরে কি আছে? কারেন্ট। কারেন্টের পরিবর্তে কারেন্ট কনজিউমার কারেন্ট আছে, কারেন্ট আর ভোল্টেজ একই, এখানে যদি কারেন্ট লিখতাম একই জিনিস হতো। তাহলে কারেন্টটা কি হবে? তাহলে আই দিয়ে বোঝাচ্ছে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ কারেন্ট। এই ভি দিয়ে যেমন এটা বোঝাচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, এই আই দিয়ে বোঝাচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ কারেন্ট। এখন এইটার একটা নিয়ম আছে, কেউ জানে? কি নিয়ম স্যার? নিয়মটা হচ্ছে যদি দুইটা ম্যাট্রিক্স থাকে A আর B, এটা যদি প্রোডাক্টটা কনজুগেট হয় তাহলে এই ম্যাট্রিক্সটার ইন্ডিভিজুয়াল যখন হবে তখন এটা হবে কি? উল্টে যাবে।
মানে প্রথমে এ ইন্টু বি, ম্যাট্রিক্সের নিয়ম কিন্তু এটা আমরা শিখেছি না? এখানে রাফ খাতায় লিখলাম, কিন্তু এটা কালার আলাদা দেব, কালার আলাদা এখন করি, এখন কালার আলাদা করে দিলাম। কালার কি রং করবো, একটা এইরকম রং করে ওকে দিই। তাহলে এই ম্যাট্রিক্স হচ্ছে কি, এটা বি ট্রান্সপোজ এর সাথে এ ট্রান্সপোজ, এইটা হচ্ছে নিয়ম ম্যাট্রিক্স অ্যালজেব্রা অরিজিনাল। কিন্তু মনে রাখতে হবে, রিমেম্বার, কি রিমেম্বার করতে হবে? ম্যাট্রিক্স অ্যালজেব্রা স্যাররা শিখিয়েছিল আমাদেরকে, A into A matrix into B matrix is not equal to B into A, এই দুইটা সমান না, ঠিক আছে? ম্যাট্রিক্স অ্যালজেব্রার এইটা নিয়ম। কিন্তু তাহলে কি হবে, যদি প্রোডাক্টের ট্রান্সপোজ নেওয়া যায়, তাহলে ইন্ডিভিজুয়ালের যে ট্রান্সপোজ হবে সেটা কি হবে, ভিটা আগে হয়ে যাবে, মানে উল্টে যাবে, তারপরে এ ট্রান্সপোজ হবে, তারপরে এ কনজুগেট হবে, তারপরে আই কনজুগেট হবে, ঠিক আছে না? এই স্যারেরা বুঝা গেল? না স্যার স্যার বুঝতে পারি বোঝেন নাই স্যার। না বুঝতে পারলেন? তাহলে না বোঝার জন্য যে এতক্ষণ কষ্ট করলাম, যে এ আর বি দুটা যদি প্রোডাক্টের ট্রান্সপোজ হয়, ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজের যদি সমান করতে হয়, তাহলে এটা উল্টে যাবে। উল্টে মানে বিটা সেকেন্ড ছিল আর এ ফার্স্টে ছিল, বিটা এখন ফার্স্ট হবে, সেকেন্ড এলিমেন্ট হবে। কিন্তু এটাও সাথে সাথে মনে রাখতে বলেছি, এই যে এ ইন্টু বি, এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স দিয়ে লিখি না তো, পরে বলবো যে কি হয়েছে। এই বি ম্যাট্রিক্স ইজ নট ইকুয়াল টু, এই দুইটা সমান জিনিস নয়, এটা সমান জিনিস নয়। তার মানে উল্টে দিলেই, যে আমি এটা উল্টে দিলাম ইচ্ছা করলে, কেননা আমরা যখন 3 ইন্টু 5 করি, 3 ইন্টু 5 করি, কেউ যদি লেখে 5 ইন্টু 3, তখন ও বলে আমি আগে ছিল 3 পরে লিখলাম, বলে না এটা কিচ্ছু হবে না, একই উত্তর হবে একই। কিন্তু এটার বেলা উত্তর এক হবে না। বাড়িতে একটা ম্যাট্রিক্স নিয়ে বা ম্যাট্রিক্সের বইটা উল্টে দেখলে বুঝতে পারবা। এখন আমরা এইখানে কি করলাম, এইটার সাথে মিল করো, এখানে করলাম কি, এটা যখন ট্রান্সপোজ ছিল, প্রোডাক্টের ট্রান্সপোজ ছিল এ ইন্টু ভি ট্রান্সপোজ, এখন ইন্ডিভিজুয়াল যখন ট্রান্সপোজ করতে যাচ্ছি, ভিটাকে প্রথমে লিখলাম, এটাকে পরে লিখলাম, ঠিক করেছি না? জি স্যার এবার বুঝতে পেরেছি। এর জন্য পরেরটার হচ্ছে কিন্তু স্যার ভিটাকে আগে লিখলাম, এটাকে এ ট্রান্সপোজ যেটা সেটা পরে লিখলাম, কিন্তু হ্যাঁ। হচ্ছে কনজুগেশনের সময় হচ্ছে এ আর আই এটা ঠিক কনজুগেটের সময় এটা চেঞ্জ হয় না, তাই বললাম। এটা চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়নি কারণ হচ্ছে এক লোকের নাম, দুইটা লোক ছিল পাশাপাশি বাসায় থাকতো, এক লোকের এক ছেলে, কিন্তু সেই লোকটার 12 বিঘা সম্পত্তি, আর এক লোকের 2 ছেলে, ওর সম্পত্তি হচ্ছে 12 বিঘা। দুইজন মারা যাওয়ার পরে এই যার 2 ছেলে, সে এক একজন পেলো 6 বিঘা করে, আর ও একাই পেলো 12 বিঘা। এ বলে তা হবে না, বড় ভাই বলছে, যার 2 ভাই বলে না, ও পেয়েছে 12 বিঘা বাপের সম্পত্তি, আমিও 12 বিঘা নেব, তখন মারামারি হবে না? জি স্যার। কি বুঝা গেছে? তো সেই জন্য কনজুগেটের সময় এই নিয়ম না, এটা মনে থাকবে এবার? স্যার অনেক হ্যাঁ? ভালো এক্সাম্পল ছিল। এইবার মনে থাকবে, তাই কথাটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেছে, তাহলে মনে থাকবে। তাহলে এই ট্রান্সপোজ আর কনজুগেটের সময় এইটা নিয়মটা প্রয়োজন। এখন ঝামেলা হলো এ ট্রান্সপোজ আর এ কনজুগেট, এই ম্যাট্রিক্সটা দাও, কোন ম্যাট্রিক্সটা এ আতিক, এখানে কোন ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স বলেন? স্যার এ ম্যাট্রিক্সটা হচ্ছে স্যার যে AV F1 প্লাস মানে এ ভি ট্রান্সপোজ যেটা সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা আমরা কোনটাকে এ ম্যাট্রিক্স বলেছি এখানে বলেন? স্যার এই এ ভি ট্রান্সপোজ মিলেই তো স্যার এ ম্যাট্রিক্স বলতেছি স্যার। এটাকে এ ম্যাট্রিক্স বলেছি না এটাকে এ ম্যাট্রিক্স বলেছি? সেটা আপনার পয়েন্টটা বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারছো না? মানে আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি,
তোমার নাম কি আর ওই যে আমাদের আরেকজন আছে সাইফুল, তার নাম কি জিজ্ঞেস করেছি, এটা বোঝা সহজ। স্যার, আমি এখানে বলছি মাঝখানে যেটা আছে সেটা তো স্যার এ ম্যাট্রিক্স হবে স্যার। এটাকে এ ম্যাট্রিক্স বলছি না আমরা এইটাকে এ ম্যাট্রিক্স বলছি? স্যার যেটা এই যে এখন আবার পয়েন্টটা সেটা ভি ম্যাট্রিক্স স্যার, যে সেটা ভি ম্যাট্রিক্স গুড, স্যার। এই কথাটা সহজ, এটা তো ভি ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স। এখানে আমি বলছি এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করো, এটা যে ট্রান্সপোজ, এটা এ ম্যাট্রিক্স, তো এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজটা কি হবে এটা কুইকলি বলতে হবে আমাকে। স্যার রো গুলো স্যার কলাম হবে আর কলাম সারিগুলোকে গুলো রো কলামে হবে। নেব, কলামগুলোকে সারিতে নেব স্যার। আর ইয়া করেন করবো স্যার। আপনি, সারি নেন নাই, কলাম নেন নাই, যা পারেন তাই করেন। আমাকে বলেন এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি? স্যার সেম এইটা হইতেছে স্যার, স্যার হ্যাঁ? হচ্ছে না, সেম এটা আসতেছে স্যার। হবে 1a স্কয়ার, এটা হবে প্রথম রো। হ্যাঁ, না আমি বুঝি না, আমি এটা বুঝি এ ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্স এর ভিতর ডিফারেন্সটা কি বলতে হবে? স্যার এ ম্যাট্রিক্সে সেম এখন আসতেছে স্যার। যেগুলো রো আছে এ ট্রান্সপোজে সেগুলো কলাম হয়ে যাবে। হোক, আমার কোনো আপত্তি না, হোক। ভাইয়া আমি যেটা লিখলাম সেটা ঠিক আছে কিনা বলেন? স্যার ওইটাই থাকবে সেম। ঠিক আছে স্যার, ঠিক আছে হ্যাঁ, স্যার। এই কথাটা অনেকক্ষণ ধরে পরে বললো, তাই না? তাহলে জি স্যার, ওইটাই যেটা আমি আছে প্রথমে হুবহু বলছি ওইটাই স্যার থাকবে। সেম হবে স্যার। সেম হবে। এখন তাহলে আমি এই দুইটাকে গুণ করতে যাচ্ছি, এ ট্রান্সপোজ এ কনজুগেট মানে এ আর এ কনজুগেটকে গুণ করব। গুণ করলে কি হবে? এইখানে একটা 1, এখানে 1, এখানে 1, এটা 1, এটা 1, এটা এ স্কয়ার, এটা এ, এটা এ স্কয়ার, এটা কি হবে? এটা হবে 1 1 1, এটা 1 এ স্কয়ার, কিন্তু এখানে কনজুগেট, এখানে 1, এটা এ কনজুগেট, তারপরে এ কনজুগেট, তারপরে এ স্কয়ারের কনজুগেট। এই দুইটা গুণ করা খুব কঠিন না আতিক? না স্যার কঠিন তো না না স্যার। স্যার, কঠিন না? তাহলে তো এটা খুব ভালো, আমরা লোকজন পেয়েছি। কঠিন না, তাহলে সহজ কাজটা আমরা করি। সহজ কাজ করার আগে আমরা দেখি এ স্কয়ার আর এটার কনজুগেটের ভিতরে তফাৎ কি। এ স্কয়ার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 1 at an angle of 240 ডিগ্রি, তাই না? জি স্যার। আর এ স্কয়ার কনজুগেট মানে হচ্ছে 1 at an angle of -240 ডিগ্রি। তাহলে এটা আমরা ছোটবেলায় কোয়াড্রেন্ট শিখেছি না ট্রিগোনোমেট্রিতে? আমি আঁকতে না হ্যাঁ। পারলে বলবা যে স্যার আপনার আঁকা ঠিক হয়নি, ঠিক আছে? এ স্কয়ার মানে কি? এ 240 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি নিতে হবে, এটা হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে এ স্কয়ার ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আর এ স্কয়ার কনজুগেট, এ স্কয়ারে যদি কনজুগেট হয় এ স্কয়ার কনজুগেট মানে 1/240 ডিগ্রি, তাহলে কি করতে হবে? এদিক থেকে যেতে হবে, তারপর এখানে নিতে হবে, এইটা হচ্ছে এ স্কয়ার কনজুগেট। আতিক না কে বলেন? যে ঠিক আছে ঠিক স্যার। আছে, ঠিক আছে স্যার। এটা হচ্ছে 240 ডিগ্রি প্লাস, আর এটা হচ্ছে এই ছোট করে আঁকি, এটা -240 ডিগ্রি। কিন্তু এইটা দেখেন, এইটা এ স্কয়ার কনজুগেট বলেছি, এই যে এইটা, তাহলে এ স্কয়ার কনজুগেট যদি হয় এদিক থেকে যদি চাই তাহলে এটা 120 ডিগ্রি না? এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 120 স্যার। এটা এই করে আঁকলাম 120 ডিগ্রি, এইটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 1 at an angle of 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। কিন্তু তাহলে এটাকে আমরা সোজা ভদ্রভাবে এ লিখতে পারি না? লিখতে পারি স্যার। হ্যাঁ,
লিখতে পারি কিনা আতিক বলেন? জি 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 স্যার। স্যার লিখতে পারি স্যার, কারণ 120 ডিগ্রি স্যার স্কয়ার হ্যাঁ, কোনো কনজুগেটের মানটা। চিন্তা ছাড়াই লিখতে পারি। আর তাহলে আমরা এ আরেকটা আঁকি, কলমটার চেহারা পাল্টাই দিই। তাহলে এখানে আছে কি এর কনজুগেট নিব, কিন্তু এর কনজুগেট মানে -120 ডিগ্রি, এই তো? জি স্যার। তাহলে এইটা হচ্ছে, আবার আঁকি, হলো না, এটা অভদ্র হলো, কিন্তু মনে করে নিলাম এটা হচ্ছে +120 ডিগ্রি। এটাকে এ বলবো আমরা। -120 ডিগ্রি কোন দিকে হবে? এখানে 90, তার সাথে 30 ডিগ্রি। থার্ড কোয়াড্রেন্টে। এটা গন্ডগোল, এটাকে আরেকটু উপরে নিই, বড় গন্ডগোল। তাহলে এইটা হচ্ছে, এইটা যদি, এটা কত, এই আমাদের কলম গেল কই? -a। হ্যাঁ, এটা হচ্ছে -120 ডিগ্রি। তাহলে এটা হবে কি? এটা হবে এ কনজুগেট। এ মানে হচ্ছে, দেখো তো লিখি এখানে, না হলে পরে সন্দেহ করবে। 120 ডিগ্রি। এ কনজুগেট মানে কি? কনজুগেট হচ্ছে 1 -120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে এটা কনজুগেট লিখেছি আমরা, তাই না? এখন দেখো এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই পর্যন্ত স্কয়ার স্যার। 240 ডিগ্রি না? তার মানে জি স্যার, এ স্কয়ার স্যার। এ কনজুগেট মানে হচ্ছে এ স্কয়ার। এইটা বলার পরে আমি অত বড় জিনিস আর লিখবো না, ঠিক আছে? লিখলে সময় যাবে, লিখতে পারবো না। তাহলে লিখতে না পারলে কি করতে হবে? আমাদের এই ক্লাস নোটের হেল্প নিতে হবে। ক্লাস নোটের হেল্প নিতে গেলে কই যেতে হবে? ক্লাস নোটে। এই যে ক্লাস নোট কি করেছে, এ ট্রান্সপোজ এ কনজুগেট, এটা গুণ করেছে। গুণ করে ওরা কি পেয়েছে? ওরা গুণ করে এরকম বিরাট একটা ম্যাট্রিক্স পেয়েছে। এই ম্যাট্রিক্সে ওইরকম এ স্কয়ার কনজুগেট মানে হচ্ছে এ কনজুগেট মানে এ স্কয়ার, এগুলো বসেছে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এগুলো বসানোর পরে এই যদি 1 + a + a স্কয়ার এরকম যদি হয়, আগে আমরা দেখেছি এটা ইজ ইকুয়াল টু 0। মনে আছে কিনা জানি না, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এই জিনিসটা মনে রাখলে যথেষ্ট। এখন দেখো এই যে এইখানে এটা হয়ে যাবে 1। এই যে a স্কয়ার কনজুগেট মানে কি? a স্কয়ার কনজুগেট মানে হচ্ছে a, 0। না? ও সরি, স্কয়ার মানে এ। a, আর এটা হচ্ছে a স্কয়ার। তাহলে এটা হলো কি? 1 1 + a + a স্কয়ার। গুড। তাহলে 1 + a + a স্কয়ার মানে এইটা হলো, তার মানে ওইটা হয়ে যাবে 0, ঠিক জি আছে? স্যার। এটা দেখি আমরা, এটা 1 এখানে a স্কয়ার +a স্কয়ার + a। মানে এটাও 0 হয়ে যাবে। 1 + a স্কয়ার জি স্যার, + 0। a, তাহলে 0 হবে। তার মানে এই দুইটা 0 হলো। তারপরে এটা যদি করো তাও 0 হবে, এটা করলেও 0 হবে, এটা তো 0 দেখাই যাচ্ছে। এমনিতেই এটাও 0। 0 হবে, এটা 0 হবে না। এটা 0 হবে না কেন? আমরা দেখি। কারণ ওখানে স্যার a স্কয়ারের সাথে a একটা গুণ আছে। এ এ আর এটা এ কনজুগেট। এ কনজুগেট মানে a স্কয়ার। এ a কে স্কয়ার এর সাথে বললাম স্যার। a এ আর a কে স্কয়ার গুণ আছে। এ কিউব। এ কিউব হয়ে যাবে। এ কিউব মানে 1। এটাও দেখো এ স্কয়ার। এখন এ স্কয়ার কনজুগেট ইজ ইকুয়াল টু এ, এটাও এ কিউব। তার মানে এটা 1। তাহলে 1 + 3 1 + 1 3। 3 এটাও আসতেছে স্যার। এটাও 3, এটাও 3। বাদ বাকিগুলো সব 0। 0। সবগুলো 0, এই তিনটাই শুধু 3। তাহলে এটা গুণ করলে কি হবে স্যার? স্যার গুণ করলে স্যার সবগুলা 0, খালি মাঝখানে 3 হ্যাঁ, থাকবে। এটা 3 এর পরে এই ইউনিটি ম্যাট্রিক্স। এই ইউনিটি ম্যাট্রিক্স হলো। তো এই পর্যন্ত মনে রেখে আমরা চলে যাই আমাদের ক্লাস নোটে যাই। ক্লাস নোটে কি ছিল?
আমাদের ক্লাস নোট কি বলে, আমরা কতদূর পর্যন্ত পড়েছি? কি হলো? এখানে কলমটা আবার নেই, কলম নাই মনে হচ্ছে। হ্যাঁ, আমরা পড়েছি এইখানে, তাহলে এইটা গুণ করে আমরা কি পেলাম? এই মধ্যেকারে গুণ করে পেলাম স্যার 3। আমরা এই লাইন থেকে তো সরাসরি স্যার ইউনিটি ম্যাট্রিক্সটা লিখতে পারি না? হ্যাঁ, এই দুইটা গুণ করে দেখাইতে হবে যে 3 ইউনিটি ম্যাট্রিক্স হয়। তা আমরা এখন কি করব? এখন এটা লিখবো। কি লিখবো? যে আমাদের হাতে ছিল 3 ফেজ পাওয়ার ইজ ইকুয়াল টু কি ছিল ভুলে গেলাম। 3 ফেজ পাওয়ার ইজ ইকুয়াল টু ছিল ভিটি ট্রান্সপোজ। আমাদের ভি ট্রান্সপোজ ছিল, তারপর কি ছিল এ ট্রান্সপোজ, তারপর কি ছিল এ কনজুগেট, তারপরে কি ছিল আই কনজুগেট, না? এই তো। তাহলে আমরা এটা পেলাম ভি ট্রান্সপোজ, এইখানে পেলাম কি একটা ইউনিটি ম্যাট্রিক্স 1 0 0, এখানে পেয়েছি 3, এটা 1 1, এটা হচ্ছে না, এটা হচ্ছে 0, এটা 1, গন্ডগোল করলাম। আমরা কাগজ বাঁচাইতে যে কাগজের তো অভাব নাই, তো পয়সা লাগছে না আমাদের। জি স্যার, ফ্রি। এটা ফ্রি, অত লিখবো কেন এরকম করে? ফ্রি জিনিস। ফ্রি জিনিস আমরা আবার লিখি। তাহলে কি হলো? এইটাকে ভিটি লিখলাম, তারপর ওখানে যে 3 কমন নিয়েছি 3 লিখে দিলাম, আর এখানে একটা ইউনিটি ম্যাট্রিক্স লিখি, ওই ঝামেলা বড় করে লেখার। ইউনিটি মানে 1, তাহলে ওইটা লেখা মানে এটাকে এইভাবে লেখা যায় 3 ভিটি আই কনজুগেট, 1 দিয়ে গুণ করলে একই হবে। আর ভিটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি ছিল? ম্যাট্রিক্সে যে ট্রান্সপোজ করলাম, তাহলে এটা হবে ওইটাই ছিল স্যার। 3, এটাকে যদি ট্রান্সপোজ উঠাই দিই তাহলে কি হবে? এটা VA0 VA1 VA2, আর এইটা কি ট্রান্সপোজ ছিল না এটা, সুতরাং এটা IA0 IA1 IA2 এইটা হবে। এখন আতিক এইটা লেখায় আমাদের সন্দেহ হলো, এটা কি সত্যি সত্যি এরকম ছিল না কি, না আমরা আন্দাজি লিখলাম? চলি, আমরা ভুল লিখলে তো শুদ্ধ করব, তাই না? জি স্যার। আমরা কি ধরেছিলাম প্রথমে? এই যে দেখেন, আমাদের ছিল কি ম্যাট্রিক্সটা? আমাদের ছিল ভি ট্রান্সপোজ, এই যে ভি ট্রান্সপোজ এটা আবার নেই, এটা ছিল কি ভি ট্রান্সপোজ আর আই কনজুগেট। এই ম্যাট্রিক্সটাকে কি করলাম আমরা? এইরকম সিমেট্রিক্যাল কম্পোনেন্টস লিখলাম। তো এটা হলো এ ভি। তা এখন করলাম কি, এই ভি কে ট্রান্সপোজ করে দিলাম, তাহলে এইটা হচ্ছে ভি কনজুগেট এনআই ইত্যাদি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর এ ভি, এটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর ভি। এটা কি হলো? সিমেট্রিক্যাল কারেন্টস এর আই। তাহলে এই যে ভি কনজুগেট না ভি ট্রান্সপোজ, এটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, মানে এইটা কিতে রিপ্লেস করেছি আমরা, এটা ইজ ইকুয়াল টু এটা হয়েছে, ওইটাকে এখানে নিয়ে এসেছি। তাহলে এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভি। আমরা ওখানে অন্যায় কিছু লিখিনি, আমরা লিখেছি ভিটি মানে ছিল এটা কলাম ম্যাট্রিক্স হিসেবে, টিটা উঠাই দিয়েছি, দিয়ে এটাকে রো ম্যাট্রিক্স করেছি। এখানে ইউনিটি ম্যাট্রিক্স মানে 1 1 কে এটা দিয়ে গুণ করলে 3ই হবে, 3টাকে বাইরে নিয়ে এসেছি, আর এখানে আই কনজুগেট করেছি। এখন এই 3টাকে গুণ করলে কি হবে? এইটাকে গুণ কি হে রাবারকে চেঞ্জ করতে হয়। এইটাকে গুণ করলে কি হবে? এটা 3 হবে, এটা কমন নি, হয়ে গেল VA0 IA0 কনজুগেট প্লাস VA1 ইন্টু IA1 কনজুগেট প্লাস VA2 ইন্টু IA2 কনজুগেট। এটা এইরকম করে দিন, না তো ম্যাট্রিক্স মনে করবে। ঠিক আছে না?
তাহলে আমরা যদি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ ভোল্টেজ এন্ড কারেন্ট জানি, তাহলে আমাদের এখানে বললো যে তুমি যদি তিনটাকে সিমেট্রি দিয়ে গুণ করো, মানে এইটা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট ভোল্টেজ আর জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট অফ কারেন্ট, কিন্তু তার কনজুগেট নিয়ে যদি গুণ করো, দেয়া গুণ তিনটা কম্পোনেন্টেরই করসপন্ডিং তিনটা কম্পোনেন্টের ভোল্টেজ, তিনটা কম্পোনেন্টের কারেন্ট নিয়ে কনজুগেট করে যদি গুণ করো, যে যোগফলটা হবে তাকে যদি 3 দিয়ে গুণ করো, that gives you complex 3-phase power. এই পাওয়ার মানে এর ভিতরে রিয়েল পাওয়ারও আছে, রিঅ্যাক্টিভ পাওয়ারও আছে। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এখন পার ইউনিট সিস্টেম অফ ক্যালকুলেশন আমরা ইউজ করি, আর সেখানে যদি বেস ধরে একটাই, সেখানে বেস যদি ধরে কি একটাই ভোল্ট অ্যাম্পিয়ার, 3 ফেজ ভোল্ট অ্যাম্পিয়ার বেস ধরে, তখন এই 3 মাল্টিপ্লাই 3টা লাগবে না। এটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে নিচে, কিন্তু এটা পড়বে না, তো সেই জন্য আমি নোট আকারে লিখে দিলাম। নোটটা কি? নোট: if the per unit system of calculation if per unit system of calculation are used, per system of calculations are used, and a single volt ampere base, single 3-phase volt ampere base is selected, in that case কি হবে? In that case a 3 multiplier এটা 3 multiplier in the above formula, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, সে আসবে না, নিচে আসবে না কেন? এটা ছোট হলো কেন কতটা? In the above formula is omitted. কি বলে? এই per unit system of calculation of system of calculations are used, এগুলো লেখাগুলো সুন্দর হয় না, are used, and a single three phase volt ampere base is selected. In that case 3 multiplier in the above formula is omitted. এইটা থাকবে না। তখন কি হবে? এটা S3 phase is equal to কি হবে? VA0 এটা বাদে বাকি VA1 IA1 conjugate plus VA2 IA2 conjugate হবে in per unit system. এটা হবে। ঠিক আছে স্যার, এই পুরো জিনিসটা কে বুঝে নাই? কোথায় কোথায় কাউরি যদি প্রবলেম থাকে বলো। স্যার প্রথমে আমরা কারেন্টের কনজুগেট মান নিয়ে করছি, যদি আমরা নরমাল মানে কনজুগেট না নেই স্যার, তাহলে কি সমস্যা? না নিলেন তো আমরা লিখলাম, কেউ আমাকে বললো যে ঠিক আছে তুমি লেখো আমি ভাত খাই, তো তুমি লিখলে ও করে শিকারে কি,
স্বরে আছে না, ও কি খাই, খায়াকার গ লিখলে। তো বলে কি তোমাকে লিখতে বললাম আমি, আ প্লাস মি আমি হবে, তুমি তো ও প্লাস কি কি লিখলে কেন, ও কি তো হয়ে গেল। বলে না আপনার কথা শুনবো কেন আমি, এখানে আমি বলতে আমি ও কি লিখলাম, তাতে কি আছে। বলে না এটা তো কনভেনশন, তুমি এটা কনভেনশন মেনে নিতে হবে। তবে তোমার প্রশ্নের আর একটা লজিক আছে, সেটা লজিকটা হচ্ছে কি, যদি আমরা ভি এ ইন্টু ভি এ ইন্টু আই এ জিরো করি, এটার মানে তখন তুমি মনে করবা যেটা থ্রি ফেজ রিয়াল পর, বুঝেছো? তুমি তখন মিন করতে চাইবা যে এটা হচ্ছে থ্রি ফেজ কমপ্লেক্স না লিখে যদি আমি থ্রি ফেজ পাওয়ার বলি, তখন কি হবে, এই ভি এ জিরো ইন্টু আই এ জিরো প্লাস ভি এ ওয়ান ইন্টু আই এ ওয়ান প্লাস ভি এ ইন্টু আই এ টু। এখানে তো cos θ-ও লাগবে। এটাকে cos θ লাগবে এখানে একটা, আমি cos θ-টা শেষে গুণ করে দিলে প্রত্যেকটার একটা নাও হইতে পারে, তাই না? তাহলে এখানে প্রত্যেকটার সাথে একটা করে cos θ দিতে হবে। স্যার ব্র্যাকেট দিয়ে cos θ লিখলে সবার জন্য cos θ হয়ে যাবে একটা করে। cos θ সবার জন্য সমান না হতে পারে। এইটা আমি এইটার লেখাটা একটু গন্ডগোল হলো, এটা কেটে দিলাম। এটা বুঝাবে তখন যদি তুমি কনজুগেট নাও, কনজুগেট নিলে বুঝাবে রিয়াল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার। আর যদি শুধু তুমি এই ভি ফেজ ভোল্টেজ ভি এ, বিরাট গন্ডগোল করছে, এটা যদি লেখো শুধু যে ভি এ আই এ কোসাইন থিটা, এটা দিয়ে বুঝাবে হচ্ছে, আর সবগুলো যদি একই হয় এটা 3 দিয়ে গুণ করে দিলাম, তখন হবে এটা ব্যালেন্সড হলে। ব্যালেন্স কন্ডিশন কন্ডিশনের জন্য ভি এ আই কোসাইন থিটা তাকে 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এটা লাইন কারেন্ট, এটা কোসাইন পাওয়ার ফ্যাক্টর, এই দুটোর ভিতরে। ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন না থাকলে, আর ছোট্ট একটা জিনিস আমরা দেখি আমাদের হাতে খুব, ক্লাস শেষ করে দিবেন ও এখনো তো অনেক সময়। হ্যাঁ তাই মনে করলাম স্যার আপনি আজকে ক্লাস শেষ করে দিবেন, ওই জন্য বললাম। পরে দেখতেছি স্যার সময় এখন অনেকগুলো আছে। আমি শেষ করে দিতে চাইলাম, তোমাকে বলিনি তো আমি। এখন তোমার যদি এরকম একটা কোথাও তোমাকে ক্যালকুলেট করতে দেয় যে তুমি এইখানে, আমার লাইনে সাধারণত ব্যালেন্স সিস্টেমে কি হয়, ব্যালেন্স সিস্টেমের লাইন ভোল্টেজ কেন ভোল্টেজ গুলো সমান হয়, ইম্পিডেন্স গুলো সমান হয়, আর লোড ইম্পিডেন্স গুলো সমান হয়। ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স তো সমান হয়, লোড ইম্পিডেন্স গুলো সমান হবে, ঠিক আছে না? লোড ইম্পিডেন্স গুলো সমান হবে। সেই কিন্তু কোনো কারণে যদি ফল্ট হয়ে যায়, কোনো কারণে যদি ফল্ট হয়, মানেটা কি, এরকম একটা রাফ খাতা নিয়ে আমরা দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করবো কি, আমাদের এই যে জেনারেটর, এই জেনারেটর থেকে 3টা লাইন নিচ্ছে, 3টা লাইন, এখানে ট্রান্সফরমার আঁকবো না, 3টা লাইন গেছে, তারপরে এই লোডে, এটা লোড, এইটা জেনারেটর, কিন্তু এই লাইনটা মাঝখানে শর্ট হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে। তাহলে কি হলো, এটার ইম্পিডেন্স সমান, এটা ছিল জেড এ, এটা জেড বি সমান ছিল, এইটা হয়ে যাবে এখন জেড সি প্রাইম হয়ে যাবে না? তাহলে জেড এ ইজ ইকুয়াল টু জেড বি হবে, কিন্তু দ্যাট উইল নট বি ইকুয়াল টু জেড সি প্রাইম, জেড সি প্রাইমের সমান হবে না, তাই না? জি স্যার। সমান হবে। এই ক্ষেত্রে
যদি আমি লাইনের করি, ক্যালকুলেট করি, লাইনের ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করি, তাহলে কি হবে? এইটা আনব্যালেন্সড হবে। এটা সলিউশন করতে গেলে আবার 3 ফেজ সিমেট্রিক্যাল, ওই যে সিমেট্রিক্যাল ছাড়া যদি করি তাহলে 3টা ফেজকে একসাথে সলভ করতে হবে। এটা সলিউশন করার জন্য এই যে ভোল্টেজ ড্রপ হবে, ধরো এখানে দিয়েছে এ ফেজের একই ডিসটেন্স, এখান থেকে এই পর্যন্ত এ এ প্রাইম, এটা বি বি প্রাইম, এটা সি সি প্রাইম, কিন্তু মাঝখানে শর্ট হয়ে যায়, দেওয়াতে 3টা ইম্পিডেন্স সমান না, কোনো কারণে অসমান হয়েছে। 3টা যদি অসমান হয় তাহলে এগুলোকে কিভাবে লেখা যায়? তাহলে আই এ ইন্টু জেড এ লিখতে হবে, ওর ভিতরে দিয়ে কারণ যাচ্ছে আই এ, এটা জেড বি, এটা জেড সি, এই কারণটি লেখা যাবে না? জি স্যার। এখন আমরা খুব এক্সপার্ট হয়ে গেছি। কি এক্সপার্ট হয়ে গেছি? এই যে ভি এ ভি বি এগুলোকে কিন্তু ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য এক্সপার্ট। এটাকে ম্যাট্রিক্স করে লিখে দিলাম, এখানে ম্যাট্রিক্স লিখলাম, এটা আর একটা কলাম ম্যাট্রিক্স লিখলাম। তখন বললাম যে এইটা সমান এইটা, ঠিক আছে না? এইটা জি স্যার। কেন? যে কোনো একটা লাইন ধরো, এই যে ভি সি সি প্রাইম ইজ ইকুয়াল টু, উপরে কি লেখা আছে? ভি সি সি প্রাইম ইজ ইকুয়াল টু আই সি ইনটু জেড সি। এই ম্যাট্রিক্সের থার্ড রো, যেটা থার্ড রোটা সেখানে চিন্তা যে করো, ভি সি সি ইজ ইকুয়াল টু হবে প্রথমটা 0 ইনটু আই প্লাস কি হবে জেড সি, পরেরটা আছে জেড সি, ঠিক আছে স্যার। পরেরটা আছে 0 ইনটু আইবি, লাস্টেরটা আছে জেড সি ইনটু আইসি। তাহলে যোগ জি স্যার। করলে এটাই হবে। তার মানে 0 ইনটু এইটা 0 প্লাস 0 ইনটু এইটা 0 প্লাস জেড সি ইনটু আইসি ইকুয়াল টু এটা হবে। তাহলে এইটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কোনো ভুল টুল হবে না, ঠিক আছে? জি স্যার। ভুল হবে কি না? ভুল হবে না। এখন আমরা যে বলতেছি, এখানে যদি আমরা এই আনব্যালেন্স ক্যালকুলেশন করি, আনব্যালেন্স সিস্টেম হয়, ক্যালকুলেট করতে গেলে এই 3টে ইকুয়েশন সাইমালটেনিয়াস সলিউশন করে কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি বের করতে হবে আমাদের। কঠিন কাজ। আমাদের কারেন্টটা জানা আছে, 3টা আনব্যালেন্স, ভোল্টেজ ইম্পিডেন্স গুলো আনব্যালেন্স, ভোল্টেজ গুলো ক্যালকুলেট করতে গেলে এটা যদি মিউচুয়াল থাকে তাহলে সলিউশন করা কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেইখানে এগুলোকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টে কনভার্ট করি। এইটা মানে কি? ওই যে ভোল্টেজ ম্যাট্রিক্স যেটা দেখেছিলাম, ভোল্টেজ ইজ ইকুয়াল টু অরিজিনাল ভেক্টরকে রিপ্লেস করা যাবে, সিমেট্রিক্যাল কম্পোনেন্টসে কোনো প্রবলেম নাই, কিন্তু তার আগে এ ম্যাট্রিক্স দিয়ে একটা গুণ করতে হবে, ঠিক আছে? আমরা যদি অরিজিনাল ভেক্টর যেটা ছিল ভি এ ভি বি ভি সি, যেটা সেটাকে যদি রিপ্লেস করি জিরো সিকোয়েন্স, পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্সে, তাহলে তাকে একটা এ দিয়ে গুণ করতে হবে। ইম্পিডেন্স তো ঠিক আছে, এই কারেন্টটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে তাকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। মহা ঝামেলা কথা। আমরা যদি বের করতে চাই কি, আমরা যদি এইটা বের করতে চাই ভোল্টেজ, এই জিরো সিকোয়েন্স ভোল্টেজ, নেগেটিভ পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, তাহলে কি লাগবে? এখানে যে এ আছে, এ কে উড়াইতে হবে। একে উড়াইলে সহজেই পাওয়া যাবে, এদিকে এইটা আর ডান সাইডে যেটা থাকবে সেটা। তাহলে একে উড়ানোর বুদ্ধি হচ্ছে এ ইনভার্স দিয়ে গুণ করে ফেলো। এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি? 1/3 ইনটু এইটা, ঠিক আছে? 1/3 ইনটু এইটা আমরা এ ইনভার্স আগে দেখে এসেছি, আর না হলে বাড়িতে বসে বসে করতে হবে। এ ম্যাট্রিক্সটা আমরা জানি, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এইটা হবে। খালি চেঞ্জ হয় কি, এখানে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ, আর ওই ম্যাট্রিক্স গুলোতে এ স্কয়ারের স্থানটা পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে গুণ করলাম, এইটাকে গুণ করলাম এ ইনভার্স দিয়া, এ ইনভার্স ইনটু এ ইনটু এইটা, এটাকে 1/3 ইনটু এইটা এ ইনভার্স দিয়ে গুণ, কোনটা এখানে গুণ করে দিলাম 1/3 এ ইনভার্স মানে এইটা, এখানে কিন্তু লিখিনি, এখানে লিখলাম গোটাটা। তারপরে কি জেড এটা ছিল, তারপরে এ ছিল, গুণ
হুম। এটা গুণ করব কেমন করে? এখানে একটা এটাতে এ ইনভার্স, তাই না? এ ইনভার্স আগে ছিল আমাদের শুধু কি ছিল এখানে জেড এ আই, এখানে একটা ইনভার্স গুণ হলো। এই ইনভার্স আর এ কে গুণ করে কি আমরা করতে পারবো? ক্যান্সেল ইউনিটি ম্যাট্রিক্স লিখতে পারবো? কথাটা বোঝা গেল না, সেজন্য কথা কেউ বলে না, তাই না? জি স্যার, বুঝতে পারিনি আসলে। কথাটা বোঝা গেল না, সেই জন্য কথাটা কেউ বলে না। আমার তাহলে রাফ খাতা নিই। রাফ খাতা নিলে আমাদের ম্যাট্রিক্সটা ছিল কি? দেখো, আমি এ ম্যাট্রিক্স ছিল, তার সাথে একটা গুণ ছিল এই যে ভি এ প্রাইম 0, ভি এ প্রাইম 1, ভি এ প্রাইম 2, এটা একটা ছিল। আর এখানে একটা জেড ম্যাট্রিক্স ছিল, এটা কি জেড এ 0 0 0 জেড বি ইন্টু 0 0 0 জেড সি ছিল। তাকে কি দিয়ে গুণ? আমরা এ ম্যাট্রিক্সটা ছিল, এখানে আই এ 0 আই এ 1 আই এ 2 ছিল, তাই না? আমরা এই পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতে চাচ্ছি, এখানে একটা এ আছে, তাকে তাহলে এখানে ভি এ প্রাইম 0, তারপর এ 1, তারপর ভি এ 2, এইভাবে গুণ হয়ে যাবে। এখানে প্রাইম প্রাইম আছে, ইজ ইকুয়াল টু এখানে একটা এ ইনভার্স দিয়ে গুণ। দুই পক্ষকে একই জিনিস দিয়ে গুণ করতে হবে, তাই না? এই উপরের জিনিসটা এই নিচে আরেকটা লাইন লিখলাম, এটা ঠিক আছে কিনা? এই দুই উভয় পক্ষে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই সাইডেই আমি এ মাইনাস এ ইনভার্স দিয়ে গুণ করেছি। এটা কনসেপচুয়ালি ঠিকই তো আছে, গন্ডগোল আছে? কনসেপচুয়ালি গন্ডগোল থাকার কথা না। কোনো প্রবলেম নেই স্যার, সব ঠিক আছে। সব ঠিক আছে। এখন প্রবলেমটা কি? আমি যদি এ ইনভার্স আর এখানে এ আছে, এই দুইটাকে গুণ করে যদি বলি ইউনিটি ম্যাট্রিক্স, ঠিক হবে? জি স্যার, হবে। জি স্যার, হবে। হবে স্যার। হবে স্যার। মাঝখানে একটা আছে, এটা ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্স এই যে 1 2 3, তার সাথে গুণ হচ্ছে একটা x1 0 0 0 0 0, আর তার সাথে এখানে একটা আমি এইটা ইনভার্স অন্য একটা ম্যাট্রিক্স গুণ করছি। এইটাকে তার মানে এইদিকে নিয়ে আসা, দিয়ে মাঝখানে এটা গুণ করা, এইটা সমান হবে না। এইটাকে তোমাকে কি করতে হবে? এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তারপরে যেটা গুণফল হবে তাকে এটা দিয়ে গুণ করতে হবে, এবং তখন দেখবে এটা ইউনিটি ম্যাট্রিক্স। এটা করে দিলে ইউনিটি ম্যাট্রিক্স মানে 1 হয়ে যাবে, কিন্তু তার মানে এটাই থাকবে। কিন্তু এটা দিয়ে এটাকে গুণ, তারপরে এই গুণফলটাকে এটা দিয়ে গুণ করলে কোন সময় এই ম্যাট্রিক্সটা হবে না অরিজিনাল। বোঝা যায়নি? কথাটা বোঝা যায়নি সাইফুল, তাই না? জি স্যার, পেছাই গেছে। পেঁচাই গেছে, কেননা ওইখানে বড় বড় জিনিস তো পেঁচাই গেছে, ছোট করতে হবে, তাহলে পেঁচাইবে না। আমরা স্যার, আপনার বললাম নোট খাতায় যেতে হবে স্যার, আপনার নোট খাতায় আর একটু ডিটেইল লিখতে হবে, যেটা আপনি সব সময় করেন, তাহলেই বোঝা যাবে স্যার। হ্যাঁ,
এটা তো আমি লিখতেছি, অসুবিধা কি? এখানে জেড ম্যাট্রিক্স, আমি এখানে জেড ম্যাট্রিক্স লিখে দিই। জেড ম্যাট্রিক্স মানে এইটা, আর এখানে আছে এ ম্যাট্রিক্স। এইটা সমান জেড ম্যাট্রিক্স না, এটা ইজ নট ইকুয়াল টু জেড ম্যাট্রিক্স। এ ইনভার্স এ কে গুণ করলে যদি 1 বানায় ফেলো, সেটা না। তোমার এটা সমান কি? এটা সমান হচ্ছে এটাকে এটা দিয়ে গুণ করার পরে এটা দিয়ে গুণ করলে দেখো কিছুতে জেড হবে। তুমি এটাকে এখানে নিয়ে আসতে যাচ্ছ, নিয়ে এসে গুণ করলে এটাকে 1 বানায় ফেলছো, তখন এটার গুণফল এটা হবে, সেটা হবে না। সেই কথাটা আমি বলবো। তার মানে তোমাকে আমরা ওই যে যেটা এ ম্যাট্রিক্স, এ কে মানে এ ইনভার্সের সাথে গুণ করলে তো স্যার ওই যে শেষে 1 বা 1 হবে। 1 করলে কি হবে? তাহলে স্যার 1 এর সাথে জেড গুণ করলে তো স্যার জেডই হয়। জেডই হবে। কিন্তু তুমি এইটা গুণ করে দেখো, ম্যাট্রিক্সের নিয়ম কি? এইটাকে এটা দিয়ে গুণ, তারপরে এটাকে এটা দিয়ে গুণ, ঠিক আছে? এইটা গুণ করলে কিছুতেই জেড হবে না, গুণটা তখন জেড হবে না স্যার। এবং সেটাই করতে হবে। তার মানে তুমি এইটাকে বের করে এদিকে নিয়ে এসে এটাকে পাশাপাশি নিতে পারবে না। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এবার বোঝা গেছে। পাশাপাশি ম্যাট্রিক্সের গুণফল ঝামেলা, তাহলে এটা গুণ করতে হবে। এই বড় গুণটা আমি করতে পারবো না, তাই না? সাইফুল? এই যে একটা বড় গুণের কথা, একটা বড় গুণের কথা এসছে আমাদের। বড় গুণটা কি? বড় গুণটা হচ্ছে যে এখানে একটা এ ইনভার্স আছে, তাকে এটা দিয়ে গুণ করার পরে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করে যে গুণফল হবে তাকে i0 i1 i2 দিয়ে গুণ। এটা বড় একটা গুণ। তোমাকে কি করতে গুণ হবে? করা যাবে কিন্তু অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে, ঠিক আছে না? তাহলে সময় লাগলেও তোমাকে করতে হবে। তুমি করলে কি পাবা? এই যে এটাকে যদি গুণ করলে গুণফলটা কই স্যার? গুণ করলে এই নিচের দিকে এরকম পাবা। এই যে দেখো VA, তখন কি হবে? এই যদি এই দুটাকে এরকম করে গুণ করি, সবকে ভ্যালু বসাই দিয়ে গুণ করি, এটাকে গুণ করি, তারপরে মানে এ ইনভার্স মানে তো এইটা, তারপরে জেড ছিল, তারপর এ, তারপর জেড, এটা গুণ করলে ডান সাইডে কি হবে, আর বাম সাইডে এটা দিলে ইউনিটি হয়ে গেল। তাহলে VA0 হবে 1/3। এগুলো বিরাট একটা গুণফল, ঠিক আছে? এই গুণফলগুলোর একটা হারমোনি আছে। হারমোনি কেমন? যখন VA0 যখন জিরো সিকোয়েন্স ভোল্টেজ হবে, সেইটা কি হবে? এই জিরো সিকোয়েন্স কারেন্টে শুধু ZA ZB ZC এটা যোগ করে গুণ করতে হবে। কিন্তু অন্যগুলোর বেলা দেখো IA1 into ZA plus A square ZB plus A ZC এটা দিয়ে গুণ, আর এটার জন্য ZA plus A ZB plus ZC স্কোয়ার এরকম হবে। এবার VA1টা দেখো, VA1টা IA1 এর সাথে তখন যখন ZA ZB ZC তিনটা যোগ করে গুণ হবে। এই VA2টাও সেরকম, IA1টা এরকম মাঝখানে স্কোয়ার এসছে, IA2 এর বেলায় কেউ আসবে না, সোজা এখানে গুণ হবে। ঠিক আছে না স্যার? জি স্যার, ঠিক আছে। এইবার বলেন, যদি এটা ব্যালেন্স সার্কিট হয়, কোনো গন্ডগোল নাই, সেই সব জায়গাতে সমানভাবে মানে ইম্পিডেন্সটা ঠিক আছে, কোথাও ফল্ট হয়নি, তার মানে ZA ZB ZC সমান হবে। জি স্যার। জি স্যার। ZB সমান, যদি এগুলো সমান হয় তাহলে যে কোনো একটা বের করে দেখো আমাকে। VA A প্রাইম ইকুয়াল টু কত হবে? করেন। আমি বলেছি কি ZA ইকুয়াল টু ZB ইকুয়াল টু ZC ইকুয়াল টু ধরো Z, তাই না? জি স্যার। ইকুয়াল টু, তাহলে উপরেরটা একটা ধরো VA
A0 VA A prime আর কি A prime 0 is equal to কত? স্যার 1/3 ব্র্যাকেট অফ হবে হচ্ছে IA1 প্লাস IA2 প্লাস IA3 সরি IA0 plus I0 ইনটু সাইফুল জেড সাইফুল আতিক জি স্যার ও ঠিক বললো না বেঠিক বললো? স্যার 1 প্লাস a প্লাস a স্কয়ারের ভ্যালু কত স্যার মনে নেই স্যার A ওইটা plus A zero, square, ওইটার value এটাই zero। দরকার 0 রাইট তুমি ঠিক বলেছো এটা 1 এটা হয়ে যাবে z কমন নাও z কমন নিলে কি হবে 1 plus a square plus a এখানে কি হবে 1 plus a plus a square তাহলে এটাও 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে থাকবে শুধু শুধু এইটা থাকবে স্যার শুধু এই গর্ধবটা থাকবে তাই না জি স্যার তাহলে কি হবে এই ZA plus ZB ZC এই তিনটা যেহেতু সমান এখানে 3Z হবে 3 দিয়ে গুণ করলে কি হবে আর i0 থাকবে শুধু IA0 into Z হবে জেটে তার মানে VAA জিরো সিকোয়েন্স ভোল্টেজটা জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের কারেন্টের কম্পোনেন্টকে জেড দিয়ে গুণ করলে পাওয়া যাবে এখানে করলো তাই হবে এই পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট যদি বের করো তাহলে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ইনটু জেড পরেরটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ভোল্টেজ ইকুয়াল টু নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট মাল্টিপ্লাইড বাই জেড এই তিনটাই বলছে এখানে কথাটা বলছে সমান হবে যদি তিনটা সমান হয় এই তিনটা সমান হবে এইখানে নোটটা পড়ো পড়েন symmetrical components of unbalanced current flowing through balance series impedance produce voltage drop of like সিকোয়েন্স অনলি জি স্যার এর ভোল্ট যদি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ আনব্যালেন্স কারেন্ট থ্রু ব্যালেন্স সিরিজ ইম্পিডেন্স produces voltage drop of like sequence মানে আমরা ইম্পিডেন্স গুলোকে সমান বললাম কিন্তু কারেন্ট যদি আনব্যালেন্সড হয় তাহলে এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ ভোল্টেজ মানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কি হবে যে প্রোডাক্ট অফ লাইক সিকোয়েন্স অফ কারেন্ট হবে মানে ভোল্টেজের সাথে একই সিকোয়েন্স মানে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর কারেন্টকে নিয়ে যদি ইম্পিডেন্সকে গুণ করা যায় তাহলে সেই ভোল্টেজ কম্পোনেন্ট পাওয়া যাবে মানে VA prime is equal to 0 VA prime 0 is equal to IA0 into Z হবে এই কথাটা প্রথমে বলছে কিন্তু বলছে if the impedance of three phase are unequal আর current ও unbalanced সেই ক্ষেত্রে voltage drop of any sequence depends on all sequence currents তাহলে সবগুলো sequence কারেন্টই ইনভলভ হবে তার মানে যদি আমরা শুধুমাত্র কই কার্সারে শুধুমাত্র আমরা বলি জেড গুলো সমান আর কারেন্ট আনব্যালেন্স তখন তুমি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ ভোল্টেজ ক্যালকুলেট করতে চাইলে এই লাইক সিকোয়েন্স মানে জিরোর জন্য জিরো সিকোয়েন্স কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স যা পজিটিভের জন্য পজিটিভ সিকোয়েন্স কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স এইভাবে হবে ঠিক আছে কিন্তু যদি ইম্পিডেন্সও অসমান হয় আনব্যালেন্স কারেন্ট মানে কারেন্ট গুলো আনব্যালেন্স আর ইম্পিডেন্সও আনব্যালেন্স তখন কি হবে তখন যে কোনো ভোল্টেজ ড্রপ এই জিরো সিকোয়েন্স ভোল্টেজ ড্রপটা সব সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো থাকবে I1 থাকতে হবে I2 থাকতে হবে I0 থেকে রেজাল্টেন্ট ভ্যালুটা VA0 হবে কতদূর বোঝা গেল মুখস্থ রাখতে হবে স্যার কোনো মুখস্থ রাখতে হয় কোনো কিছু মুখস্থ করতে হয় না অ্যাপ্লাইড সায়েন্স মুখস্থ করার জন্য না বোঝার জন্য তুমি যদি মুখস্থ করো মুখস্থ করলে স্যার 2 দিন পর ভুলে যাবো স্যার 2 দিন না এই 2 মিনিট পরেই ভুলে যাবা না স্যার মানে বুঝে বুঝে মুখস্থ করতে হবে ম্যাথ করার জন্য মুখস্থ করতে হবে বুঝতে হবে এটা হচ্ছে বুঝতে হবে তাইলে হবে হাউ আই ক্যান গেট দি এই ফর্মুলা কিভাবে পাবো এটা যদি বুঝে নাও তাহলে তোমাকে কোনোদিন তুমি মিসলিডেড হবে না না বুঝো মুখস্থ করলে এই অনেক সময় এই
হয়তো যদি একদিন মনে থাকবে তারপরে ভুলে যাবে। দেখো এখানে কি বলতে, মেসেজটা কি? মেসেজটা হচ্ছে তুমি যদি আনব্যালেন্স কারেন্ট হয় আর ইম্পিডেন্স মানে কোনো কারেন্টে তোমার কোনো কারণে যে তোমার যদি কারেন্ট গুলো আনব্যালেন্সড হয়ে গেছে, মানে লোডটা হয়তো আনব্যালেন্স, এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ সমান আছে, সবকিছু ঠিক আছে, কোথাও ফল্ট হয়নি, তখন তুমি যদি কেন নাম বলে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে চাও, সেখানে তুমি সবগুলো ভোল্টেজের না করে তুমি করো কি VA0 VA1 VA2 ক্যালকুলেট করো, এবং এই ক্যালকুলেশনটা সহজ। তখন শুধু I0 কে Z দিয়ে গুণ করবে VA0 এর জন্য, আর VA1 এর জন্য I1 কে Z দিয়ে গুণ করো, আর VA2 পেয়ে গেলে তাহলে টোটাল ভোল্টেজটা A ফেজের পেয়ে যাবে। B ফেজের জন্য একই কন্ডিশন, এই VA0 পাবা, তাহলে VAB0 একই হবে, VAA1 টা কি হবে, V1 কে স্কয়ার দিয়ে গুণ করলে VB1 পাবে। সেরকম VC1 পেতে গেলে VA1 কে তুমি A দিয়ে গুণ করবে, এগুলো সবগুলো যোগ করলে তুমি উইল গেট VB/VC পাবে। কিন্তু যদি কারেন্টও হয় আনব্যালেন্স আর রাস্তায় ফল্টও হয়েছে, মানে ট্রান্সমিশন লাইনেরও ইম্পিডেন্স আনব্যালেন্স, তখন তোমাকে সবগুলো সিকোয়েন্সে এর কম্পোনেন্ট নিয়ে, কারেন্টের কম্পোনেন্ট নিয়ে গুণ করে এই ফর্মুলা অনুযায়ী ভোল্টেজ বের করতে হবে। এগুলো যোগ করে তাহলে VA পাবা, আর তারপরে VA0 সমান হবে AA1 কে VB1 এর সমান করে কনভার্ট করে নিলে তুমি ওগুলো যোগ করলে VB পাবে। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। একটা না একাধিক। স্যার যদি এক ফেজ ফল করে স্যার গ্রাউন্ডের সাথে, তাহলে কারেন্ট কি ব্যালেন্স থাকতে পারে তখন? আর একটা ফল্ট হয়ে যায় তাহলে কি কারেন্ট ব্যালেন্স হতে পারে? না স্যার, এখানে তো কোনোভাবেই ব্যালেন্স থাকবে না স্যার, সবগুলো তো আনব্যালেন্স হয়ে যাবে স্যার। তোমরা কেউ ব্যালেন্সড বিল্ডিং দেখেছো বাংলাদেশে? ব্যালেন্স বিল্ডিং কেমন স্যার? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি। কেউ তাজমহল দেখেছো? ছবিতে দেখছি স্যার। জি স্যার। ছবিতে স্যার আমাদের এদিকে একটা ভিন্ন জগৎ আছে স্যার, ওখানে একটা তাজমহলের মতো করেই স্যার একটা তাজমহল তৈরি করছে স্যার, ওটা দেখছি স্যার। আরে ওইটা তো নকল, এটা নকল, হ্যাঁ, অরিজিনাল আসলে কথা বলছি। হ্যাঁ। তো এরকম তুমি যদি কিন্তু দেখো, মুঘল সম্রাটের আমলে মুঘলেরা যে করে গেছে বিল্ডিং গুলো করেছিল, বা ওদের আর্কিটেক্টদের একটা বেসিক প্রিন্সিপাল হলো ওরা সবসময় ব্যালেন্স সিস্টেম তৈরি করতো, ব্যালেন্স বিল্ডিং। এই তাজমহলটা তারা করেছিল কি ব্যালেন্স, তুমি যদি ওর সেন্টার পয়েন্ট বিল্ডিংটাকে দুই ভাগে ভাগ করে সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে যদি তাকাও, দেখবে ডান দিকে জয়টা পিলার আছে, ডান দিকে জয়টা স্পেস আছে, বাম দিকে ঠিক ততগুলো পিলার ততটা স্পেস আছে, এভরিথিং ইকুয়াল। ইভেন কি তারা যে করেছে তাজমহল যদি ফিজিক্যালি দেখো, তাহলে দেখবে তাজমহলের এক সাইডে সামনের দিকে তাকালে লেফট হ্যান্ড সাইডে একটা মসজিদ আছে, রাইট হ্যান্ড সাইডে তো দুইটা মসজিদ করতে পারে না, সেই জন্য ওইখানে একটা গেস্ট হাউস করেছে একই রকম। এইখানে আমরা হচ্ছে ডকুমেন্টারিতে দেখেছিলাম যে তাদের হচ্ছে ওই যে তাজমহলের যেটা গার্ডেন আছে, সেই বাগানটাও একদম দুই ভাগে বিভক্ত, আর আমি অতদূর গেলাম মানে না। বাগানের দুই পাশে মানে এক পাশে যে কয়টা গাছ আছে, বিপরীত পাশেও ঠিক ততটাই গাছ আছে। হ্যাঁ, তারপরে ওই গেট দিয়ে ঢুকতে ডান দিকেও যায়। তা এরকম আমাদের ইয়েতে কেন নাম বলে কার্জন হলের সেন্টার পয়েন্টে যদি দেখাও, এই সাইডে যতগুলো ছিল, এখন নতুন একটা বিল্ডিং করেছে, চেঞ্জ হয়ে গেছে কিছুটা, কিন্তু অরিজিনালি এই বাংলাদেশ পিরিয়ডে আগে ছিল একই জাতীয় রুম ছিল। এই বুয়েটের যদি তুমি দেখো, কেউ যদি এখন রেজিস্টার বিল্ডিংটা দেখো, রেজিস্টার বিল্ডিং এর এখনো সেন্টারে তাকালে বাম আর ডানে সমান আছে, কিন্তু যদি তুমি অন্য সাইড থাকো, ওই মানে সাউথ সাইডে একটা অ্যাডিশনাল বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা নর্থ সাইডেও ছিল, কিন্তু নর্থ সাইডের ওই অংশটা ভেঙে করা হয়েছিল, ভিসির ভাষা করা হয়েছে। কিন্তু বুয়েটে একটা মসজিদ আছে, এই যে যারা শহীদ মিনার দেখেছ, শহীদ মিনারের ঠিক পশ্চিমে জগন্নাথের উল্টা দিকে ওই মসজিদটার কনস্ট্রাকশন মানে আর্কিটেকচারাল প্ল্যানটা এক্স্যাক্টলি সিমেট্রিক্যাল।
মানে এক পাশে মসজিদে ঢুকায়, গেট দিয়ে ঢুকলে ডান সাইডে, বাম সাইডে হচ্ছে ইমাম সাহেবের রুম, ডান সাইডে একই রকম করতে যায় করা হয়েছে বাথরুম। মসজিদে ঢুকে দেখবে দুই সাইডে ফাঁকা জায়গা, দিক দিয়ে রাস্তা, ডান বাম সাইডেও ঘাসের জায়গা, আর ডান সাইডেও একই রকম। এটাকে সিমেট্রিক্যাল বলে। তাহলে সিমেট্রিক্যাল বুঝাইতে যে এইবার আপনার প্রশ্ন, একজনের যদি একটা হাত ভেঙে যায় ও সিমেট্রি কেমন করে থাকবে? এবং মানুষের বডিটা দেখো, বডিটা যদি এখানে নাক বরাবর একটা সেন্ট্রাল লাইন ড্র করো, বাম দিকে একটা চোখ, ডান দিকে একটা চোখ, বাম দিকে একটা নাক, নাকের অংশ, ডান দিকেও তাই, বাম দিকে একটা কান, ডান দিকেও একটা কান। ইভেন তুমি যদি যাও তাহলে তোমার হাতগুলো এক সাইডে একটা হাত, বাম দিকে হাত, এই গোটাটাই বডি সিমেট্রিক্যাল। এবং তুমি যদি আরেকটু এক্সটেন্ড করে বলো তাহলে দেখো গোটা ইউনিভার্সটা আল্লাহ পাক একটা জিনিস দিয়ে তৈরি করেছেন, তিনটা বলতে হবে এখন পর্যন্ত জানা গেছে। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। সবকিছুই গোটা দুনিয়াতে এটার সংখ্যা কম করে, যে হাইড্রোজেনের ভিতরে একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন আছে, কিন্তু হিলিয়ামের ভিতর দুইটা আছে। এবং এই দুইটা দেওয়ার কারণে একই জিনিস, কিন্তু প্রোটন নিউট্রন গুলো আলাদা করে নিলে একবারে এক্স্যাক্টলি সেম নিউট্রন প্রোটন, কিন্তু যখন দুইটা দেওয়া হয়েছে তখন ওইটা হয়েছে অক্সিজেন, এটা হচ্ছে হিলিয়াম। আর যদি কেন 6-7টা কিছু দেওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে সুগার, এরকম আরো বাড়াই দিলে সেটা হয়ে যাবে আয়রন, শক্ত জিনিস। কিন্তু গোটা ইউনিভার্সটাই তৈরি করা হয়েছে এই নিউট্রন প্রোটন একই দিয়ে। এখানেও প্রচন্ড সিমেট্রি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বিফোর, স্যার প্রত্যেকটা কণার একটা হচ্ছে বিপরীত কণাও আছে, হ্যাঁ সেটা আবার যেমন আরেকটা, হচ্ছে না সেটা, পজিট্রন। সেটা আবার অন্য কথায় আসলাম, একটু পরে আসবো। সেটা হচ্ছে জোড়, মানে এটা হচ্ছে আজওয়াজান আরবিতে বলে, মানে জোড় হবে। তার মানে আমরা যে বললাম না এই যে কনজুগেট, মানে একটা যেটা ভ্যালু থাকবে তার একটা কনজুগেট ভ্যালু থাকবে। এইদিকে যদি ভি থাকে এরকম মাইনাস ভি থাকবে। যাক, ওইটা আমরা অন্য সময় ডিসকাস করবো। এনিওয়ে, তা আমরা যেটা এখানে বললাম এটা বোঝার একটা হচ্ছে, if you know the symmetrical component of phase voltage and phase current, তাহলে তুমি ইজিলি থ্রি ফেজ কমপ্লেক্স পাওয়ার ক্যালকুলেট করবা উইদাউট কনভার্টিং দেম টু অরিজিনাল ভেক্টরস। সেই রকম if you know the symmetrical components of a current or unbalanced current এবং তার সাথে সাথে ইম্পিডেন্স গুলো জানো, তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ ভোল্টেজ তুমি বের করতে পারবা। এবং যখন তুমি VA0, VA1, VA2 পারবা, তখন তুমি ভোল্টেজ বের করা তোমার জন্য ইজি হবে। কেননা নট অনলি তোমাকে ফল্ট কারেন্ট বের করতে হবে, সাথে সাথে ভোল্টেজও বের করতে হবে। ভোল্টেজ বের করার জন্য সহজ নিয়ম হচ্ছে এইটা। আমার মনে হয় বলে ফেললাম। এইবার আমাদের পরীক্ষা কবে স্যার? 19 তারিখ থেকে আমাদের শুরু হবে স্যার। তোমাদের পরীক্ষা এক্সাম আসলে 18, আমাদের 19 তারিখ থেকে স্যার। 19 তারিখ থেকে। পাওয়ার সিস্টেমের পরীক্ষা কবে? স্যার এটা 24 তারিখ মনে হয়। 24 তারিখে স্যার। 24 তারিখে। 24 না 26 দেখেছো? স্যার 24 24 24 তারিখে স্যার। আর ইউ শিওর? জি স্যার, আমি 100% একটু আগে দেখলাম স্যার। স্যার স্যার একটু শেষ করে দেন স্যার, আমাদের 8টা ক্লাস আছে স্যার। হ্যাঁ, আমি শেষ করতে চাই এক্ষুনি। তাহলে পরীক্ষা কত পর্যন্ত? পরীক্ষা কত পর্যন্ত? তাই তো, পরীক্ষা ওই সেকশন, আমার আরেকটা সেকশন তারা বলেছে যে এই যে সিমেট্রিক্যাল, মানে এই যে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পড়তে যে প্রথম লেকচার যেটা, সেটা শুধু ইনক্লুড হবে, বাদ বাকিগুলো ইনক্লুডেড হবে না। মানে আমরা যে ফল্ট হবে না স্যার, এই যে আমরা যে থ্রি ফেজ পাওয়ার ক্যালকুলেশন, আজকের লেকচারটা তো হবে না, আগের লেকচারটাও যেটা তোমরা গতকালকে পড়েছো সেটাও ইনক্লুডেড হবে, এই দুটো বাদ।
ঠিক আছে? এ দুইটা বাদে আচ্ছা স্যার। তার মানে আজকের মানে এই সপ্তাহের ক্লাসগুলো হবে না, এই সপ্তাহের ক্লাস দুটো বাদ দিয়ে বাকি সবগুলো ক্লাসই? আগের ক্লাসে হবে। ঠিক আছে, আমরা এন্ড করলাম। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এন্ড করলাম। ওকে।